বলছে যে শেখ হাসিনার আমলে যে লোডশেডিং ছিল তার থেকে 1.5 গুণ বেড়ে গেছে। এই 1.5 গুণটা কার আমলে বেড়েছে? শুধু বিএনপির আমলে? ইয়ে তো ইউনূস তো এখানে আছে, এবং বলা হচ্ছে যে ইউনূসের আমলে কোনো কাজই দেওয়া হয়নি, কোনো কাজই করা হয়নি এই বিদ্যুৎ খাতে। বিদ্যুৎ এত। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, এই যে আপনি কথাটা বলছেন যে মাঝখানে যে ইউনূসের 1.5 বছর, হ্যাঁ, এই 1.5 বছর দেশটাকে তারা অনেকটা পিছিয়ে দিয়ে গেছে। মানে আওয়ামী লীগ যতটুকু পিছিয়ে ছিল তার চেয়ে আরো বেশি পিছিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং হলো, আমি এই সরকারের মধ্যে একটা অ্যাটিচিউড দেখছি বিএনপি সরকারের মধ্যে, তারা ইউনূস সরকারের কোনো দোষকেই যেন মানে আপনার আসলে মানে উচ্চারণ করতে চায় না। না, এটা আপনার সাথে আমি একমত। এটা তাদের কোন রোগে পেয়েছে আমি জানি না। তারা সেই 17 বছর, সেই 15 বছর, সেই শেখ হাসিনা এই বাজনা বাজাতেই পছন্দ করে। মাঝখানে যে আরেকটা সরকার গেছে, সেই যে আরো পরিস্থিতি খারাপ করে দিয়ে গেছে, পরিস্থিতি খারাপ হয়েছে এটা বলে না, কারণ ওই সরকারকে আমরা সমর্থন করছি। সেই জন্য আপনি সমর্থন করতে পারেন, আপনি তো সরকারে ছিলেন না। সমর্থন তো সবার সমর্থন হয়েছে, আমারও সমর্থন ছিল। আমি কি সমর্থন করি না? ইউনূস ক্ষমতা এসেছে, আমরা নতুন একটা সরকার পেয়েছি, সে ভালোভাবে চলুক, ভালোভাবে কাজ করুক। 6 মাস তো কোনো কথাই বলে নাই, 6 মাস কোনো সমালোচনাই করিনি, একেবারে কাঁটা ধরে সমালোচনা করি নাই। কারণ 6 মাসে কি করতে পারে? এরকম একটা অভ্যুত্থানের পর একটা সরকার যদি আসে, তারও তো একটি স্থিতিশীলতা দরকার হয়। কিন্তু যখন দেখছি যে না, এ তো স্থিতিশীলতা ওর মধ্যেই নাই, স্থিতিশীল পরিবেশ কি সেটা সে চায় না, সে বরং অস্থিতিশীল করার জন্যই মনে হচ্ছে ক্ষমতা এসেছিল। তার প্রধান টার্গেট ছিল আওয়ামী লীগকে শেষ করো, আওয়ামী লীগকে হত্যা করো। আওয়ামী লীগ নেতাদেরকে যে হত্যা করা হচ্ছে সেটা ইউনূস স্বয়ং নিজেই উস্কানি দিয়েছে, যে তোমার বাড়িতে আছে, তোমার এলাকায় আছে, তুমি কি দেখো না? তো মানে রাষ্ট্রের মানে সরকার প্রধান যখন আর মব করতে বলে, তো সেই দেশটা তো কোথায় যাবে চিন্তা করেন। সেই মবের রাজত্বই ছিল। তো এই মবের রাজত্বে যে আমাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হয়েছে, আমাদের বিদ্যুৎ অবস্থা টালমাটাল হয়েছে, আমাদের স্বাস্থ্য খাত ধ্বংস হয়েছে। সেখানে আজকে 900-র উপরে শিশু মৃত্যু হয়েছে এই ইউনূসের অপশাসনের কারণে এবং টিকা না দেওয়ার কারণে হামের। তো এই যে বিষয়গুলো একটার পর একটা, আপনি শিক্ষা খাতটা ধ্বংস করে দিয়ে গেছে, শিক্ষায় নৈরাজ্য এনেছে, টিচার আর শিক্ষক সম্পর্ক নষ্ট করে দিয়ে গেছে। তো পুরো প্রক্রিয়াগুলোর জন্য তো আপনি ইউনূসকে দায়ী করবেন? ইউনূসকে একটা কারণে মানুষ বলে যাচ্ছে, ঠিক আছে সে ওই কাজটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংক সেক্টর একটা স্থিতিশীলতা আনার চেষ্টা করেছে, সেটাও যে সে বহা কিছু করেছে তা না। আর বিরাট একটা রিজার্ভ ছিল, এটারও প্রশংসা করতে হয়। রিজার্ভ ছিল কারণ আপনি যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন, বিদেশের সাথে ট্রেডিং বন্ধ করে দেন, আপনি ব্যাংকগুলোকে বাধ্য করছেন যে দেওয়া হবে না, এটাকে কি বলে, এলসি খুলতে পারবে না, তো আপনার রিজার্ভ তো এমনি থাকবে। এটা টাকা তো পড়েছিল এবং বিনিয়োগ শূন্যতে নেমে এসেছিল, কোনো বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ নাই, দেশি বিনিয়োগও নাই। তো এমন একটা পরিস্থিতিতে বিএনপি ক্ষমতা পেয়েছে। তো বিএনপি কতটুকু আর আগাবে? বিএনপি তো এই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে, শেখ হাসিনার একটা ধ্বংসস্তূপ যদি আপনি চিন্তা করেন, এটাকে যদিও ধ্বংসস্তূপ এখন বলা যাবে না, কারণ এই ধ্বংসটা কে করেছে আমরা এখন দেখতে পাচ্ছি। যে আপনার পরিসংখ্যানগুলো দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রের পরিসংখ্যান দেখেন, যে শেখ হাসিনা যা করে দিয়ে গেছিল তার থেকে কি এখন খারাপ না ভালো? আপনি যদি ভালো না করেন তাহলে এটা কার দোষ? আপনারই তো দোষ। শেখ হাসিনার সময়টা আপনি খারাপ বলছেন, 15 বছর খারাপ বলছেন, বলেন, আমিও বলেছি। কিন্তু আমি যখন দেখি যে মাঝখানে ইউনূসের আমলের পর আরো খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেকটা সেক্টরে, বিদ্যুৎ গ্যাস থেকে শুরু করে, মানে জ্বালানি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, আমার মনে হয় শুধু দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলা যায় যে আহামরি কোনো উন্নতি হয় না বা অবনতি হয় নাই। সেটাও একটা সহনশীলতার, মানে সহনশীলতা কি বলবো, যে শেখ হাসিনার আমলেও বহু পণ্যের দাম বেড়েছিল, যে সেটাকে আপনি তুলনা যদি করেন একেবারেই মানে হাহাকার পড়ে গেছে সেরকম না, সেই দামটা রয়ে গেছে। কিন্তু বাকিগুলো তো আপনি প্রত্যেকটা সেক্টরে খারাপ করে দিয়ে গেছেন। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু অধ্যাপক রিজওয়ানা করিম সিদ্দিকী আপনার কাছে জানতে চাচ্ছি। মোটামুটি একই প্রশ্ন, কিন্তু তার সঙ্গে আমি ওইটা একটু যুক্ত করছি। যে দেখেন, যেমন ধরেন আজকে আমি একটা জিনিস আপনাকে একটু পড়ে শুনে, আজকে বুধবারে শহীদ জিয়া উদ্যানে বিএনপির একটা মানে অনুষ্ঠান ছিল, তারা শ্রদ্ধা জানাতে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে রুহুল কবির রিজভী বলতেছেন, শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন, শেখ হাসিনার আমলে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব ছিল, এটসেট্রা এটসেট্রা, এবং আমরা যেটা বলি সেটা আমরা করি, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা পালন করছি। আমার কথা হলো কি, শেখ হাসিনা তো এখন বেসিক্যালি নোবডি, তো ওনারা এখনো শেখ হাসিনাকে ভুলতে পারছেন না কেন? মানে ওনাদের রাজনীতিটা এখনো আওয়ামী লীগ শেখ হাসিনা ওইটা নিয়ে ঘুরপাক খাচ্ছে কেন?
আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু সুন্দর হয়েছে মাসুদ ভাই। এটা খুব ইন্টারেস্টিং। মানে আমি 24-এর পর থেকেই না এই কথাটা অনেকবার বলার চেষ্টা করেছি। আপনি দেখবেন কি পরিস্থিতি এরকম যে শেখ হাসিনা যদি নিজেও বলে তোরা আমাকে নিয়ে কথা বলিস না, তাও সকলে তাকে নিয়ে কথা বলবে। মানে ব্যাপারটা এরকম, আপনি এই কথা বলার মধ্য দিয়ে এটাকে বলা হয়, আপনার একাডেমিক্যালি আপনার বলেন না যে আপনি বিনিথ এবং বিহাইন্ড ইউর মাইন্ড আপনি জানেন শি ম্যাটার্স। মানে আপনি মুখে বলছেন না হয়তো বা, কিন্তু বিনিথ এবং বিহাইন্ড দ্য সিনারিও আপনি জানেন যে আপনি কাকে কাউন্ট করেন, আপনি কাকে কাউন্ট করেন। উপেক্ষা করার মতো কোনো উপেক্ষা করা কিন্তু অনেক বড় একটা যোগ্যতা, ঠিক আছে? আমরা যখন কাউকে উপেক্ষা করি সেটা কিন্তু আসলে আপনি যদি ভেতর থেকে সেই উপেক্ষা যোগ্য না হলে কিন্তু উপেক্ষা করা যায় না, এটা একটা বক্তব্য। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন প্রতিটি দল, সেটি 5ই আগস্টের পরে প্রতিটি দল, আমি এখানে শুধু সরকার পক্ষ বলবো না, রুহুল কবির রিজভী সাহেব বলবো না, আপনি দেখবেন যে সদ্য তরুণ দল এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, যারা যখনই কোনো কিছু নিয়ে বলছে তার বলার একটা সূচক বা মানদণ্ড হয়ে আসতেছে কিন্তু শেখ হাসিনা, ঠিক আছে? আপনি দেখবেন সাধারণ মানুষ বলে আগের সরকার, আর ওনারা হয়তোবা নাম নিয়ে একজন ব্যক্তির উপর বলেন। এটা প্রমাণ করে যে তিনি ওনাদের শয়নে স্বপনে চিন্তায় মননে ব্যাপক মাত্রার প্রভাবকারী, এবং তাকে তারা কোনো অংশে হয়তোবা কেউ হয়তোবা তাকে কম্পিটিটর ভাবে, কেউ হয়তোবা তাকে থ্রেট ভাবে, কেউ হয়তোবা তার দ্বারা এতটাই ট্রমাটাইজ যে তাকে চাইলেও ভুলতে পারে না। ব্যাপারটা অনেকটা ওরকম মরছেন যে থাকে না, আপনি এত ভালোবাসছেন ঠিকই কিন্তু পেলেন না, হ্যাঁ, তো যাকে ভালোবাসছেন কিন্তু পেলেন না, তো না পাওয়ার বেদনাটা তো থেকেই যায়, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু কাজ করে। এখন আমি আপনাকে একটা দ্বিতীয় কথা বলি, যেটা আপনার প্রসঙ্গের মধ্যে ছিল, যে এই যে বারংবার তাকে বলার মধ্যে দিয়ে যেটা হচ্ছে, আপনার দেশটাকে যে আগাতে হবে, উনি তো 15 বছর শাসন করতে পেরেছেন, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না। যেভাবেই পারুক আর নেভাবেই পারুক, এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক থাকতে পারে, আপনার আছে, আমার আছে, আনিস ভাইয়ের আছে। আমরা এই কথা বলা তো মানে অগ্রাহ্য করার কোনো কথা মানে যাবেই না, যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা ওয়াজ সো ব্রোকেন, ইনস্টিটিউশনাল ফ্রাজাইলিটি, এগুলো নিয়ে আমরা কিন্তু অনেক কিছু বলেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাকে প্রায় এরকম বলে যে আপনি তো উনার নামে কিছু বলেন না, আমি ওনার নামে আমি কেন বলবো, মানে আমার কেন উনাকে নিয়ে বলতে হবে, বা ওই শাসনামল নিয়ে কেন বলতে হবে? আমরা তো ওই শাসনামলে ওই সময়ের সমস্যা নিয়ে কথা বলেছি, এই শাসনামলে এই সময়ের সমস্যা নিয়ে কথা বলবো। সংকট যেটা হয়েছে, অনেকে তার ব্যর্থতা অথবা তার পরিকল্পনার অভাবকেও ঢাকার জন্য তার নামে আশ্রয় এবং প্রশ্রয় খুঁজছে। যে জিনিসটা আমি বলি আপনাকে, আমি দেখলাম এটা। পরিমিত বিদ্যুৎ ব্যবহার করুন, আপনার একটুখানি সহযোগিতা গড়ে দেবে সমৃদ্ধ বাংলাদেশ। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। দুদিন আগেই দেখলাম যে সরকারের আপনার একজন উপদেষ্টা জাহিদুর রহমান, উনি বলতেছেন যে এই যে জ্বালানি সমস্যা, বিদ্যুৎ সমস্যা, এটার জন্য কোনোভাবে বিএনপি সরকারকে দায় দেওয়া যাবে না, এটা দায় হলো আওয়ামী লীগের। তো এখানেও কিন্তু যে জিনিসটা আনিস সালাম করে বললেন যে মাঝখানে তো আরেকটা সরকার চলে গেছে, তাদেরও তো কিছু করণীয় ছিল, পুরো দায়টা আপনি আওয়ামী লীগের উপর চাপালেন, আবার সে আওয়ামী লীগ যা নাকি 2 বছর ধরে নাই। তাহলে এটা কেমন? এটা কি পাবলিক খাবে? এখানে যে বিষয়টা হয়েছে কি, যে জাহিদুর রহমান যে কথাটি বলেছেন, আমার কাছে মনে হতে পারে যে এটা তো উনি তো এখন একটি রাজনৈতিক পোস্ট হোল্ড করেন, হতে পারে এটা একটা পলিটিক্যাল রেটরিক, কিন্তু আওয়ামী লীগের দোষ নাই একেবারে এটা বলা তো যায় না। কিন্তু আপনি যেটা বলেছেন যে এখানে তো মাঝের যে 2 বছরের যে সরকারটি ছিল, তারাও যে আপনি ওটাকে প্রলং করেছে, এই আলাপটা করা ওনারা করবেনি ওনাদের ডিফেন্সে, কারণ এটা ওনাদের বলতে হবে। কিন্তু আমি তো আরো বেশি দেখি যে আপনার এস্টিমেট সংকট, মানে আপনি এই যে বলছেন, আনিস ভাই যে বললো বিনিয়োগের কথা, এই রাষ্ট্রে আপনার বিনিয়োগ হওয়ার জন্য, একটা রাষ্ট্রে আপনার কোনো বিনিয়োগ হয়নি তো গত 2 বছর, এখনো কিন্তু ওই অর্থে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ কিন্তু শুরু হয়নি। শুধু বিনিয়োগ না, ব্যবসা বাণিজ্যের অবস্থাও কিন্তু বেশ ভয়াবহ। আমি গতকালকেও একটা সাথে বলেছি যে আপনি ওই গভর্নমেন্টের সমর্থক, লেসপন্সার, কোড অ্যান্ড কোড, দালাল শব্দটা তো খুবই কমন, এসব বলার মধ্য দিয়ে কি করেছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখে দিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার কারণে আপনার অর্থনীতির চাকা যেমন ঘুরছে না, বেকারত্ব বাড়ছে, এই সকল দায় কিন্তু ওখানে যেয়ে পড়ে না। তাহলে 24 পরবর্তী ম্যাসাকার যারা করেছে তাদের উপরও তো দায় এটা বর্তায়। রাইট,
সেটা তাই না? তো আনিস আলমগীর বলতেছেন, তা- হ্যাঁ। মানে ম্যাসাকারকারীদের উপরও তো দায়টা Right. বর্তায়। তো এখন গভর্নমেন্ট যখন তার জায়গা থেকে এই কথাগুলোকে অ্যাড্রেস কেন করে না জানেন? তার কারণ হচ্ছে কারো অনুপস্থিতিতে কাউকে দোষ দেওয়া অনেক সহজ, কারণ তিনি তো আপনার ডিফেন্সেও কিছু বলবেন না Right. এবং তার পক্ষ থেকেও কেউ আপনি থ্রেটেন বোধ করবেন না। তা আপনার সামনে নাই, আমরা এখানে বসে বসে মনে করেন ডোনাল্ড ট্রাম্পের কত কিছু বলি না, ডোনাল্ড ট্রাম্প এখানে নাই, এমন একটা ভাব যেন আমরা মানে ট্রাম্পকে চাইলেই উড়াই দিতে পারি, ব্যাপারটা এরকম। বাস্তবতা হচ্ছে আপনি যখন আমেরিকায় থাকতাম তাহলে কিন্তু আমরা এভাবে কথা বলতাম না, ওটা ডিফারেন্ট বলতাম। তো আমার কাছে মনে হয়েছে কি যত দোষ নন্দ ঘোষ, এইভাবে শেখ হাসিনা হচ্ছে একটা শেল্টারের মতো কাজ হয়েছে, মানে এটা হয় না মনোযোগটাকে ওদিকে নিয়ে নিচ্ছি। ধরেন আমার এখানে অনেক সমস্যা, ওই যে উনি আসতেছেন ওইদিকে মনোযোগটা নিয়ে নিচ্ছি, এদিকে সমস্যায় জর্জরিত সমস্যাগুলো থেকে আমাদের সকলের মনোযোগটা ওই দিকে যেতে। এই যে মনোযোগের রাজনীতি, শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার জন্য ট্রাম্প কার্ড, শেখ হাসিনা আমাদের সরকারের জন্য ট্রাম্প কার্ড, শেখ হাসিনা আমাদের বিরোধী দলের জন্য ট্রাম্প কার্ড। তো সব জায়গায় যদি শেখ হাসিনাময় হয়, হাসিনার আর আসার দরকার কি? না, এই কথাটা কিন্তু আমি আনিস আলমগীর আপনার কাছে জানতে চাচ্ছি। এই যে ট্রাম্প কার্ড, যখন কেউ কার্ড খেলতে বসে, কারো না কারো হাতে ট্রাম্প কার্ড কিন্তু থাকে, কিন্তু এই ট্রাম্প কার্ডটা আপনি কখন খেলবেন এটার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনি কতটুকু পটু এই খেলায়। হুম। এখন শেখ হাসিনার ট্রাম্প কার্ড উনি বললেন, কথাটা আমার কাছেও গ্রহণযোগ্য মনে হয় যে আসলেই বোধহয় ট্রাম্প কার্ড। তো আমরা এই যে ভারত আমরা সফরে যাব কি যাব না, এই সময় যে সে ট্রাম্প কার্ডটা খেলে দেওয়া হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আর্লি খেলে দেওয়া হয়েছে, আগে আগে। এটা কি ঠিক সময় খেলা হচ্ছে নাকি এটা আর্লি হয়ে গেছে? না, এটাকে আমি ভিন্ন দৃষ্টিতে দেখি যে শেখ হাসিনা একটা কোর ইস্যু তৈরি করে হয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে কোর ইস্যু শেখ হাসিনা না, বা এই যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কোর ইস্যু ছিল কাশ্মীর। রাইট। এখনো ওদের ওই কাশ্মীর ইস্যু নিয়েই তারা যত কথাই বলবে কাশ্মীরে এসে ঠেকে থাকবে। সো সেরকম একটা পরিবেশ তারা তৈরি করেছে। বাংলাদেশেও মনে হচ্ছে এটা নতুন ইস্যু তৈরি হয়েছে শেখ হাসিনা আগে, হ্যাঁ, এটা একটা কোর ইস্যু হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে দুই দেশেরই উপলব্ধি করা উচিত যে শেখ হাসিনার বাইরেও আমাদের মধ্যে সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমাদের একটা বিস্তৃত সীমান্ত আছে, সীমান্তের নিরাপত্তার বিষয় আছে, আমাদের ব্যবসা বাণিজ্যের যে ব্যবধান সে একটা বিরাট একটা ইস্যুজ রয়ে গেছে, সীমান্ত নিরাপত্তার বিষয় রয়েছে, আমাদের পানি যতগুলো নদী আছে সবগুলো ইন্ডিয়ার সঙ্গে। তো আমরা এই সমস্ত ইস্যু ফেলে শেখ হাসিনাকে কেন মানে ইস্যু বানাচ্ছি? আপনার একটা বক্তব্য আমি কোথায় জানি দেখেছিলাম যে আপনি বলছেন যে শেখ হাসিনা আসলে আমার কি লাভ? শেখ হাসিনা আসুক আর না আসুক তাতে বাংলাদেশের কি আসে যায়? শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক করতে দিচ্ছে না সরকারেই, শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক করতে দেয় না ইউনূস। এবং ইউনূস যদি শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক করতে দিত তাহলে যেটা করতে পারতো যে আওয়ামী লীগের উপর কোনো ম্যান করবে না। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, শেখ হাসিনা চলে গেছে বা তাদের ভাষায় পালিয়ে গেছে বা পালাতে বাধ্য হয়েছে বা তাকে দিয়ে আসা হয়েছে, যেটা যেভাবে শুনে সন্তুষ্ট হয়। শেখ হাসিনা নাই দেশের মধ্যে, এটা বাস্তব। তো সেই ক্ষেত্রে যারা আছে, যারা স্বচ্ছ লোক, তারা একটা রাজনীতি করবে। রাজনৈতিক অধিকার তো জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান বলে যে রাজনৈতিক অধিকার কারো করা যাবে না। তো বাংলাদেশের অন্তত 30-40% লোক আওয়ামী লীগ বিশ্বাস করতো বা করে এখনো। সেই লোকগুলোর রাজনৈতিক বিশ্বাস আপনি ধ্বংস করবেন কেন? তারা তাদের রাজনীতি করুক, তারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করুক। তা আপনি জনগণ প্রত্যাখ্যান করতে দিলেন না, শেখ হাসিনা ওই দলের সভাপতি রয়ে গেল। শেখ হাসিনা এখনো আছে, শেখ হাসিনা ওই দলের দুর্নীতিবাজদের এখনো ছাঁটাই করে নাই। এমন এক অবস্থায় উনি এদেশেও আসতে চায়। তো শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে রেখেছে কে? তাহলে এটা ইউনূস করে দিয়ে গেছে। আর এখন যেটা হয়েছে, আর শেখ হাসিনার আমলে যেটা হয়েছিল, ইউনূসের আমলে যেটা হয়েছিল, আমি যখন ইউনূসের সমালোচনা করছি বা তখন বলা হচ্ছে কি এরা স্বৈরাচারের দোসর, এরা শেখ হাসিনাকে আনতে চায়। তার মানে কি দাঁড়াচ্ছে? ইউনূসের কোনো সমালোচনা করা যাবে না। ইউনূসের সমালোচনা করলে যে ব্যক্তি করবে সে শেখ হাসিনাকে আনতে চায়, এবং বর্তমান সরকারেরও কেউ সমালোচনা করলে সেও আবার শেখ হাসিনাকে আনতে চায়। তারপরে শেখ হাসিনাকে এত প্রাসঙ্গিক করে রেখেছে, এবং মানুষও আবার শেখ হাসিনার যে ভুলে গেছে তা না। শেখ হাসিনাকে কেউ শেখ হাসিনার জন্য কান্না করতেছে, কেউ তাকে গালি দিতেছে। টোটাল মানে শেখ হাসিনা হচ্ছে মানে আসলে ভাগ্যবতী বলবো কিনা জানি না, সবকিছু তাকে নির্ভর করতেছে। এখন সর্বশেষ দুই দেশের সম্পর্কের মধ্যেও সে দাঁড় করে দিয়ে গেছে। তবে বাংলাদেশের এখানে ভ্যালিড পয়েন্ট আছে কিনা সেটা একটা আলোচিত বিষয়। সেই জায়গায় আমি বলবো যে হ্যাঁ আছে।
বাংলাদেশ বরং যখন দেখে যে দ্বিপাক্ষিক সম্পর্কটা স্টেট টু স্টেট হচ্ছে না, সেটা এখনো শেখ হাসিনা কেন্দ্রিক রাখতে চায় ভারত, যদি রাখতে সেই জায়গায় তাকে বলা উচিত যে না, তোমার সম্পর্কটা আমাদের কেন্দ্রিক করতে হবে, শেখ হাসিনা কেন্দ্রিক নয়, তাহলে এখানে কিন্তু এগোনো যাইতো। কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, শেখ হাসিনাকে এই করতে হবে, এই শর্তগুলো যখন মানে আরোপিত হয়, তখন ভারতের পক্ষ কিন্তু কঠিন হয়ে যায়, কারণ শেখ হাসিনার সাথে তার সম্পর্ক ছিল এবং শেখ হাসিনা সেখানে বন্দি না যে তাকে বন্দি বিনিময় করে দেবে, পটলা বান্ধি ফেলে দেবে। সো এগুলা তারও জনমত আছে, তার জনগণও কি চায়, তার জনগণ এইভাবে অন্যদের সাথে ব্যবহার করাটা চায় কিনা। এবং শেখ হাসিনা যে কয়দিন ছিল, শেখ হাসিনার একটা উক্তি আমি বারবার বলতে চাচ্ছি, যে এখন স্মরণ করে দিতে চাই, যে ভারতকে আমি যা দিলাম সেটা তারা আজীবন মনে রাখবে। এবং এটা বলার পাশাপাশি উনি এটাও বলছে তাদের সীমান্ত নিশ্চিত করে দিয়েছি আমি, 7 সিস্টারের কথা বলেছে। কিন্তু অনেকে এই লাইনটা বাদ দিয়ে শুধু আগের লাইনটা বলে, আমিও বলতাম, কিন্তু পুরো বক্তব্যটাতে পরের লাইনে আছে যে এটা। তো শেখ হাসিনা যখন তাদের একটা সীমান্ত মানে অশান্ত সীমান্তকে শান্ত করে দিয়েছে, এর থেকে বড় গিফট আর কি হতে পারে। তো বাংলাদেশ তার বাণিজ্য, তার সীমান্ত, তার অর্থনৈতিক উন্নয়ন, এইসব চিন্তা করে, তার সমৃদ্ধি চিন্তা করে ভারতের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। ভারতকেও তার ওই 7 সিস্টারের কথা চিন্তা করে, তার বাণিজ্য চিন্তা করে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে সেও বাধ্য। আচ্ছা, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা যে সরকারের এই 180 দিন নিয়ে কথা বলছিলাম, আপনার কাছেই যাচ্ছি, তারপরে আমি ওনার কাছে যাবো। যে প্রশ্নটা হলো আপনাকে খুব, আপনার একদম টু দ্য পয়েন্ট আমাকে ছোট করে বলেন, যে এই সরকারের 6 মাসে সরকারের এমন কোন 2টা বিষয় আপনি বলেন যা দেখে আপনি হ্যাপি হয়েছেন, এবং কোন 2টা বিষয় আপনাকে খুবই আনহ্যাপি করেছে? আমার হ্যাপি আনহ্যাপি বিষয় না, কতগুলো ডিসিশন ছিল সরকারের, যে আপনার করা 20,000 কোটি টাকা সে রুগ্ন শিল্পগুলোতে দিয়েছে, শখানেক আপনার আইন প্রণয়ন করেছে, যেগুলো করে দিয়ে গেছিল অধ্যাদেশ আকারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল ওগুলো আইন করেছে। এই 2টা আমার বিষয়ে ভালো লেগেছে। আর কাট করেছে তারা কিছু, হ্যাঁ কৃষি ঋণের একটা ইস্যু ছিল, বাট কৃষি ঋণটা সবসময় সব সরকারের আছে, কিছু না কিছু দেয়। আর ফ্যামিলি কাট করেছে, প্রান্তিক লোকদের একটা সুবিধার জন্য এটা করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা একেবারে ফেলে দিতে পারি না। ইউনূসের আমলে যেটা ছিল, আমাকে আপনাকে তুলে নিয়ে কোনো গোষ্ঠী চাইলে দিয়ে আসতো, মানে কি বলবো, থানায় দিয়ে আসতো এবং থানায় গিয়ে মামলা করছে। এই প্রক্রিয়ায় যদি যেটা চলছিল ইউনূসের আমলে, সেটাতে এখন নাই। এখন মব তো একটু আছে, মব হয়েছে, এখানে আমি দেখলাম 133টা মব হয়েছে, কিন্তু ওই মাত্রায় যে আপনি যারে তারে ধরে যা কিছু করার, সেইটা কমছে, সেটা স্বীকার করতে হবে। পুলিশ প্রশাসনের একটু মানে স্থিতিশীলতা আসতেছে, যদিও তাদের কার্যক্রম আগের মতোই আছে। তারা এখনো সরকারের, যেই সরকার আসুক সেই সরকারেরই পোষ্য হিসাবে কাজ করতেছে এবং বিবেকহীনভাবে কাজ করতেছে। 32 নম্বরে যে মারামারি হলো, দেখলেন যে চাঁদা এগুলো কি জানি করতেছিল, মব যারা করতেছিল, মবকে না ধরে নিয়ে দিচ্ছে, যে মবের শিকার যাতে তাদেরকে, তার মানে তাদের বিতর্গত পরিবর্তন ওইভাবে হয় নাই। কিন্তু ইউনূসের আমলের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে অনেক ডেভেলপড হয়েছে। এটা আমরা অস্বীকার করতে পারবো না। জি, রেজানা করিম স্নিগ্ধা, আপনার কাছে আসি একই প্রশ্নে, যে আপনার কাছে কি মনে হয় যে 2টা অথবা 3টা খাত বলেন যেগুলো নাকি আপনি হ্যাপি হয়েছেন, আবার 2-3টা খাতে কথা বলেন যেটা আপনি আনহ্যাপি হয়েছেন, একটু জাস্ট কম্পেয়ার করার জন্য জানতে চাচ্ছি। অনেকটা আনিস ভাই বলেছেন। আমার হ্যাপিনেসের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে মানে এর আগের যে মানে একটা ত্রাস, বুঝছেন, মানে আমরা একজন নারী হিসেবে বলছি যে রাস্তা দিয়ে কিভাবে আসবো চিন্তা করতে হয়েছে, কি পরে বেরোচ্ছি চিন্তা করতে হয়েছে ইউনূস আমলে। বিশ্বাস করেন, এটা আন্ডার এনি সার্কামস্টেন্সেস আমার জন্ম নেয়ার এত বছর, কি আমি আওয়ামী লীগ বলবো না, এর আগেও তো বিএনপিও ছিল, অন্য গভর্নমেন্টও ছিল, কোনোদিন এরকম আমি দেখি নাই কাউকে, আমি কখনো বলতে শুনি নাই, যে ভাবতে শুনি নাই যে বাসা থেকে বের হওয়ার আগে চিন্তা করতে হবে একজন মেয়ে হিসেবে আমাকে, যে আসলে আমি কি পরে রাস্তায় বের হব, কিভাবে কাপড় পরে বের হব। এই চিন্তার মধ্যে আমরা ইন্টারিমের সময় পড়েছি। এই বেদনা আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলতে পারবো না। তো এখন সেটা মনে হয় না,
এটা একটা আমি আপনাকে বলছি। আমি নিজে 2 বছর, বিশ্বাস করেন, আমি কিন্তু আমি তো বের হই, আমাকে তো যেতেই হয়। ইন্টিমের সময় 2 বছরের মধ্যে আমি পুরো রাস্তাটার মধ্যে কোনো মেয়েদেরকে ইন্টিমের সময়, আমি আবারও বলছি, মানে চলছে, মানে হয়তো বা কোনো অনুষ্ঠান আলাদা হতে পারে, বাট রেগুলার আপনি খেয়াল করে দেখেন তো, আপনি এখনো দেখবেন এটা কিন্তু কম। মেয়েদের স্কুটি চালানোর মাত্রাটা কিন্তু কমে গেছে। মেয়েরা কিন্তু প্রচুর স্কুটি চালাতো, বুঝতে পেরেছেন? ইন্টিমের সময় হঠাৎ করে এই সংখ্যাটা একেবারে মানে নাই হয়ে যাওয়ার একটা উপক্রম ছিল, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে একটা পজিটিভ পরিবর্তন আছে, যে এখন অন্তত আমি রাস্তায় বের হওয়ার সময়, আপনার সাথে আসার সময় আমাকে চিন্তা করতে হবে না যে ভাই আমি কি পরে বেরোচ্ছি, বা কি পড়তে পারি, কি পড়তে পারবো না, টিপটা কি কপালে থাকবে না থাকবে না, যদিও আজকে নাই। তো এই যে চিন্তাগুলো, বুঝছেন, যে টিপ, মানে আমাকে কোনোদিন চিন্তা করতে হবে যে আমি টিপ পরে যা পরবো কি পরবো না, হু কেয়ারস আমার, মানে বিশ্বাস করেন, মানে এই বিষয়ে আমি খুব অ্যাডামেন্ট। তো এই যে একটা বিভীষিকাময় নারীদের অবস্থা, সেই অবস্থা থেকে যে আমি বলবো না যে একেবারে খুব ভালো হয়ে গেছে, এটা আমি বলবো না, কিন্তু ওই বিভীষিকাময় পরিস্থিতি থেকে কিন্তু নাই। এটা একদম আমার ব্যক্তি জীবনের সাথে কানেক্টেড, সো আমি এটাকে একটা সাধুবাদ দিতে চাই। দ্বিতীয় ভালো লাগার জায়গাটা আমি বলবো, পছন্দ হোক বা না হোক, আমি জানি এটা বিতর্কিত হবে, যেমনই শোনাক না কেন, তারপর আমি বলতে চাই যে আমাদের যে আছে শিক্ষামন্ত্রী, ঠিক আছে, তিনি যেভাবে বলুক না বলুক, চাপ তৈরি করতে পারে। এই যে রেজাল্টটা যে হয়েছে, হ্যাঁ, আপনার এইবার এসএসসি যে রেজাল্টটা হয়েছে, যে রেজাল্টটা আমার পছন্দ হয়েছে, মানে আমি ওই যে IMGPA 5, ঠিক আছে, এই যে IMGPA 5, ঐতিহাসিক যে IMGPA 5 ছিল, ঠিক আছে, আই ডোন্ট লাইক ইট। আমি এটা একজন শিক্ষক হিসেবে বলছি। আপনার পড়াশোনা করে দেখেন, আমি বিশ্বাস করি যে ইউনূসের আমল বলেন বা আগের আমলটাও, হ্যাঁ, আমি তো ভাবতেই পারি নাই আপনি মামার বাড়ির একটা আবদার নিয়ে এসে বলবেন যে আমি জুলাই যোদ্ধাকে, আমরা হাসিনাকে পার করে দিয়েছি, আমরা এখন দেশ স্বাধীন করেছি, জুলাই আগস্ট করেছি, এখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না। মামার বাড়ির আবদার ছিল এটা মামার বাড়ির আবদার ছিল। এই অটোপাস ইন্টারিম দিয়েছে, আগের আমলেও অটোপাস দিয়েছে। সেই জায়গায় এত ট্রলিং বুলিং এর শিকার হবার পরও মাননীয় শিক্ষামন্ত্রী যে তার জায়গা থেকে এই যে এইটা পর্যন্ত এসছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা একজন শিক্ষক হিসেবে আমি অ্যাপ্রিসিয়েট করি, বিকজ আপনাকে পরিশ্রম করে, মেধা তো ভাই, মানে আরেকটা কথা আছে, একটা খুব ঐতিহাসিক কথা, সবাই মেধাবী, কিন্তু সব কাজ সবার জন্য না। মানে আপনি মেধাবী হইতে, প্রতিটা মানুষের মধ্যে মেধা আছে, কিন্তু তার মানে এই না যে আপনি সব কাজেই মেধাবী, সেটা জরুরি না। কথা বলতে পারি তার মানে এই না আমি অঙ্কে 100 পাবো, নট নেসেসারিলি, এটা এরকম না তো ব্যাপারটা। এখন ঘটনাটা হচ্ছে এখানে যে আপনার যেখানে মেধা আছে আপনি সেটা মেধা খাটান, কিন্তু আমার যে সার্টিফিকেট, আপনি যেভাবে এটা নিতে হয়, সেটাতে যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া নিয়ে ডেফিনেটলি আমি বলবো যে এত ট্রলিং এর পরে, এত বুলিং এর পরেও তিনি যে এটা করেছেন। এবং আরো আমি খুশি হয়েছি যখন আমি দেখেছি ওই যে কি একটা স্কুল আছে, কাদের মোল্লা স্কুল, যেখানে নাকি সবাই GPA 5 পেয়ে গেছে, এবং সেই জন্য যে মন্ত্রণালয় যেটা আমলে আছে যে একটা স্কুলে সবাই GPA 5 পেয়েছে, এবং সেখানে আপনি টেস্ট পরীক্ষা পাশ করে দেখে আপনি তাদেরকে পরীক্ষা দিতে দেন নাই। কত বড় অমানবিক কাজ করেছেন আপনি। একটা বাচ্চাকে, সে জানে যে আমি আজকে পরীক্ষায় দিতে পারবো না, পাশ করলো না, সে বাচ্চাটা যে ফেল করেছে, ওটা তো আপনার স্কুলের দায়। ফেল না যায় নাকি টেস্ট, আপনাকে বললাম সরাসরি আমার সাথে সম্পর্কিত একজন নারী হিসেবে, একজন শিক্ষক হিসেবে, এই হচ্ছে আমার একটা দুইটা ভালো জায়গা লাগার জায়গা। আর নেগেটিভ জায়গা, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলেও এই এখন পর্যন্ত যে মব হয়, আমার এটা পছন্দ একেবারেই না। আমি দেখেছি এখন পর্যন্ত আপনার মাঝারে ভাঙা হয়েছে, মোহাম্মদপুরে হয়েছে, মিরপুরে হয়েছে, কুষ্টিয়াতে হয়েছে, এটা কোনোভাবেই কামনীয় না। আমি দেখতে পাচ্ছি যে আপনার ওপেনলি, সেদিন তো গতকালকেই তো মায়ের সামনে কুপিয়ে একজন সন্তানকে হত্যা করছে, হ্যাঁ, ওপেন, সকলে দেখছে, মায়ের সামনে কুপিয়ে হত্যা করছে। তারপরে আপনার নিয়ে বেরোচ্ছে, বন্দুক নিয়ে চিটংয়ে আপনার ইসেতে বেরোলো, সেটা বেরোচ্ছে। এটা তো কোনোভাবে কামনীয় হতে পারে না, আন্ডার এনি সার্কামস্টেন্সেস। হতে পারে আগের থেকে, আনিস ভাই যেটা বলছে, আগের থেকে মবের মাত্রা কমেছে, কিন্তু এইভাবে তো আপনার কখনো একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি চলতে পারে না। এই জায়গায় আমি ভীষণ রকমের ল্যাকিংস দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে ভালো মন্দ মিলিতে বলেন, সর্বশেষ একটা ঘটনার কথাই বলি। এই যে আপনার মেয়েদের বাইরে বের হওয়া, আপনি আগে টেনশনে থাকতেন, টিপ পড়তে পারবেন কিনা নিজেকে 5 বার জিজ্ঞাসা করতেন। এর বাইরে এবার দেখলাম যে আপনাদের জন্য, মেয়েদের জন্য একটা বাস, মানে গত 2 দিন আগে রাস্তায় ছাড়া হয়েছে, পিঙ্ক কালারের বাস, পিঙ্ক কালারের ড্রাইভার, পিঙ্ক পোশাক পরিহিতা ড্রাইভার। তো
এই যে জিনিসটা এটা নিয়ে যদ্দূর আমি বুঝি, আপনার ফেসবুকে আপনার একটা পোস্ট আমি দেখেছি, সেখানে মনে হয়েছে যে আপনি বোধ করি হ্যাপি নন। কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখেন, আমার পিঙ্ক নিয়ে কোনো সংকট নাই। পিঙ্ক পলিটিক্স বলে একটা শব্দ আছে। আমরা যারা এখানে মানে এই বিষয় নিয়ে একটু পড়াশোনা করি, আমরা এটা জানি, এটা সম্পর্কে খুব অ্যাওয়ার। যেমন মনে করেন পিঙ্ক নিয়ে পুরা মানে মনে করেন মার্কেটে এক ধরনের রাজনীতি হয়। একই রেজার দিয়ে আপনি দাড়ি শেভ করেন, আপনি দাড়ি শেভ করবেন, ওই রেজারটা পিঙ্ক করা হবে। পিঙ্ক করার মধ্যে আপনার যেই শেভ থাকবে, শেভের কিটের দাম থাকবে 20 টাকা। যখন এটা পিঙ্ক হয়ে যাবে তখন সেটার দাম হয়ে যাবে 120 টাকা। ঠিক আছে? ইটস এ হিউজ পলিটিক্স, কিন্তু পিঙ্ক পলিটিক্স। ঠিক আছে? কেন আমি এটা নিয়ে করছি, মানে এটা নিয়ে আমি খুবই ক্রিটিক্যাল। প্রথম কথা হচ্ছে, আপনার মেয়েদের জন্য আমাকে একটা উদাহরণ দেন। পৃথিবীর সবচেয়ে মানে ধরেন শরিয়া মাফিক দেশ, কনজারভেটিভ রাষ্ট্র কোথায়? আমাকে একটা উদাহরণ দেন যে মেয়েদের জন্য আলাদা করে বাস আছে, একটা যে আলাদা করে আপনার বাস আছে। এখন এখানে নাই কেন? ওখানে তো মেয়েদেরকে রাস্তাতেই বের হওয়া নিষেধ, মাহারাম ছাড়া। ঠিক আছে, গল্পটা কিন্তু এখানে। আচ্ছা, কোন ওয়েলফেয়ার একটা ইসের নাম বলেন, কান্ট্রির কথা বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কোথায় আছে যে মেয়েদের জন্য আপনি আলাদা করে বাসের ব্যবস্থা করবেন? এইটা একটা খুবই ডিপ পলিটিক্স। আমি অ্যাপ্রিসিয়েট করি এখানে অনেক নারী চালক তৈরি হয়েছে, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। বাইরের দেশে আপনার মেইন স্ট্রিম বাস কিন্তু ছেলে মেয়ে সবাই উঠতেছে, সেটা কিন্তু নারী চালাচ্ছে। আমি প্রতিদিন ওই বাসে উঠেছি, যে বড় বড় লরি নারী চালাচ্ছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। নারী চালক তৈরি হবে, কর্মক্ষেত্র তৈরি হবে, অ্যাপ্রিসিয়েট করি। আপনি হয়রানি নারী হয় আমরা তো সবচেয়ে ভালো জানি, এবং হয় দেখে এটা পর্যায়ে এরকম হয়, বাসের মধ্যে গায়ের সাথে গা ধাক্কা লাগলে বলে কি যে আপনি পাবলিকে বাসে উঠছেন কেন? এই যে পাবলিক বাসে আমি উঠবো না কেন, আলাপটা তো এটা হওয়ার কথা। এখন কি বলবে? ওই দিনই তো বসছে। আপনি এখন ওই দেখা যাবে যে ইসে উঠে বলে আপনি বলবেন আপনি এই বাসে উঠছেন কেন, আপনি যে পিঙ্ক বাসে ওঠেন। আমি পিঙ্ক বাসে ওঠার মানে হচ্ছে আপনি মেনে নিছেন বিইং অ্যাজ এ মেল আপনারা আমাদের হ্যারাস করতেই পারেন। আমি আপনার অনুষ্ঠান এখানে বসে থাকার অর্থ এইটা যদি হয় যে কালকে কি হবে। এবং আপনি খেয়াল করবেন, আমি ইদানিং আরেকটা জিনিস খেয়াল করছি, বিভিন্ন টেলিভিশন আমি মাঝে মাঝে এখন দেখি, তারা অনুষ্ঠান করে সকল নারী, আলোচক তৈরি করে সকল নারী, আলোচক তৈরি করবেন সকল পুরুষ। ব্যাপারটা কি? তারপর কি রাস্তা বানাবেন সকল নারী, তারপর মার্কেট বানাবেন সকল পুরুষ। আমি একটা ক্লিপ দেখেছি যে মেয়েদেরকে ওই বাসে উঠতে দিচ্ছে না, মানে নরমাল বাসে উঠতে দিচ্ছে না। আবার আরেকটা রিপোর্ট দেখছি যে পিঙ্ক বাসে নারী উঠছে না, আর নর্মাল বাসে দরজায় ঠেলাঠেলি নারীদের। এই আসলে পিঙ্ক তো করা হয়েছিল যে যাতে সেফটিতে যেতে পারে। আমার জন্য একটা এক্সট্রা খাতির, এটা পিঙ্ক হওয়া উচিত এক্সট্রা খাতির, কিন্তু এটাতে বিকল্প না। এক্সট্রা খাতির আপনি দিলেন, ঠিক আছে, আপনার যদি পছন্দ হয় আপনি দিলেন, কিন্তু এটা যখন ধর্মীয় রূপ নেয়, এটা যখন সামাজিক অন্য প্রতিবন্ধকতা তৈরি করে, বৈষম্য তৈরি করে, তখন একটা আমি প্রিভিলেজ দিচ্ছি, ঠিক আছে, নারীদের জন্য। আর এখানে 10টা বাস আছে, 2টা বাস নারীদের জন্য আলাদা আছে, কিন্তু ওই নারীরা অন্য বাসও যেতে পারবে, এটা তো তার এক্সট্রা খাতির হলো। এটাতে সমাজের খুব যে দোষ হয়ে যাবে তা না, কিন্তু এটাকে কোন দৃষ্টিতে দেখছেন আপনি, সেটা হচ্ছে বিষয়। আপনার যদি দৃষ্টি এটাই হয় যে তোমাদের জন্য তো আলাদা বাস দিয়েছে, তোমরা এখানে উঠবে না, তখন তাহলে এটা তো হচ্ছে, আপনি বললেন। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমি দেখেছি। এখানে আমি একটুখানি বলি, আমি আবারও বলছি, এটা খুব পরিষ্কার করা জরুরি। এখানে যেটা হয়েছে কি, কেউ বলে নাই যে আপনাকে বাসে উঠতে দেওয়া হবে না, এটা কিন্তু কেউ বলে নাই। এটা হচ্ছে হেল্পার নিচ্ছে না। হ্যাঁ, হেল্পার নিচ্ছে না, অর্থাৎ সামাজিক মন। আপনি একটা সামাজিক মন তৈরি করছেন। আমি আপনাকে একটা অ্যালার্মিং একটা কতগুলো বিষয় বলি। যেমন মনে করেন আমি এখন দেখতে পাই, ঠিক যেমন আপনি দেখেছেন যে আওয়ামী গভর্নমেন্টের সময় যখন এটা বলা হয়েছিল যে আমাদের মেয়েদের পোশাকের একটা হিউজ পরিবর্তন আপনি এখন দেখতে পান না, রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, এটা কিন্তু একদিনে হয় নাই, এই মনগুলো কিন্তু খুব স্লোলি তৈরি হয়। আপনি আফগানিস্তানের 1971 সালের যে কাবুল, 73 সালের কাবুল বিশ্ববিদ্যালয় যখন দেখবেন, সেই 73 সালের কাবুল বা মানে 90-এর পরবর্তী সময়কালীন সময়ে, তখন তো কেউ অনুমান করে নাই আজকে আফগানিস্তানে 2026 সালে ক্লাস 2 মানে বাচ্চারা স্কুলে যেতে পারছে না মেয়ে হওয়ার কারণে। ওই কাবুলকে দেখে তো আপনি এটা অনুমান করতে পারবেন না। এখন আপনাকে যদি আমি কেস ওয়াইজ ওইটাকে একটু সামনে নিয়ে আসি আর বাংলাদেশটাকে দেখাই, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো যে কতখানি প্যাটার্ন আপনি সিমিলার পাবেন। তারা প্রথমে এই নামের স্বাধীনতা বলে
আপনার একটা জিনিস পরিবর্তন করেছে। আজকে আপনার নিরাপত্তার কথা বলে বাস পরিবর্তন করবে। অলরেডি আপনি দেখেন সম্ভবত কোন একটি টেলিভিশনের একজন সে বলছে যে এখন আলাদা শিক্ষা প্রতিষ্ঠান হইতে হবে। আমি আপনাকে বলেছিলাম যে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, আপনি একটু ডেটা ঘেটে দেখেন আছে তো ইডেন কলেজগুলো আছে না? না, এখানেও কিন্তু গল্পটা ডিফারেন্ট ছিল। আপনি যে বলছেন আছে তো, যখন এই প্রতিষ্ঠানগুলো করা হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলো এজন্য করা হয়েছিল যাতে করে আমরা মেয়েদেরকে লেখাপড়ায় নিয়ে আসতে পারি। কিন্তু আপনি ঠিক 2000 সালের পরবর্তী সময়ে পৃথিবীর কোন সভ্য দেশে এরকম আলাদা করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে? একটু আপনারা ডেটা ঘেটে আমাদের সামনে নিয়ে আসেন না, আপনি পাবেন না তো। থাকা উচিত না। আমি এই কথা বলছি। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটছে, আমি আবার বলছি ওই পিঙ্ক বাস নিয়ে আমার কোনো সমস্যা নেই। এরকম মহিলা বাসও আগে দেওয়া হয়েছে, সেই ইভেন পাকিস্তান আমলেও কিন্তু এরকম বাস ছিল, বাই দ্য ওয়ে, ঠিক আছে? এইটা নিয়ে আমার কোনো সমস্যা সংকট আমি দেখি না। নারী চালককে আমি অ্যাপ্রিসিয়েট করি, খুবই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমি এর নেপথ্যের যে রাজনীতি আছে সেই রাজনীতি নিয়ে আমি স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে চাই। আজকের পিঙ্ক বাস নিয়ে যদি এরকম ভাবে আমরা যেতে থাকি তাহলে আগামী 10-20 বছরের মধ্যে এরকম হতেই পারে। আপনি অলরেডি দেখবেন, আমি অনেক গুরুত্বপূর্ণ কি বলবো বিরোধী দলের এমপিদের মুখ থেকে শোনা যাচ্ছে, তারা এটা বলেছেন, মানে বিরোধী দলীয় এমপি কি বলে ওই যে সংরক্ষিত নারী আসনের এমপিরা, তারা বলছেন যে নারীদেরকে পুরুষরা কেন পড়াবে, পুরুষ শিক্ষকের কাছে মানে নারীদেরকে এই আলাপ আছে। আমি নামটা নিয়ে বলতে চাচ্ছি না উইথ ডিউ রেসপেক্ট, কিন্তু আপনারা সাংবাদিক, আপনারা এটা সার্চ দিলেই পাবেন। এই আলাপ করছে, তারা আলাদা ইসের আলাপ করছে এবং